মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। জনাব অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইবো আপনার কাছে যে ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করে পদত্যাগ যে করেছেন জাতিসংঘের জ্যেষ্ঠ কূটনীতিক মোহাম্মদ সাফা, তার বক্তব্য যে ইরান যুক্তরাষ্ট্র সংকটের নতুন কোনো মাত্রা যোগ করবে বলে আপনার মনে হয় কিনা? অবশ্যই এটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ আমরা লক্ষ্য করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে অভিযানটা চালিয়েছে, তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা তারা অর্জন করতে পারেনি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তো আর কোনো অস্ত্র এই মুহূর্তে নেই। তারা ইরানের যে টপ লিডারশিপ সেটাকে তারা হত্যা করেছে, তারা বিভিন্ন ধরনের অস্ত্র প্রয়োগ করেছে এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কিন্তু তাদের যে মূল লক্ষ্য ইরানে যে রিজাইম চেঞ্জ সেটা কিন্তু তারা করতে পারেনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই জন্য তারা একটার পর একটা হুমকি দিয়ে যাচ্ছে এবং তারা একটা নেগোসিয়েশন করেছে, কিন্তু কোনোভাবে নেগোসিয়েশন করতে পারছে না। এই জন্য তারা হয়তো যেটা হচ্ছে যে জাতিসংঘের মাধ্যমে সেখানে হয়তো বা পারমাণবিক বোমা, যেটা আমরা বিভিন্ন বিশ্লেষণ থেকে জানছি যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী যেটা পেন্টাগনের নিয়ন্ত্রণে, সেই পেন্টাগন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটা হয়তো পেন্টাগনের সাথে কনফ্লিক্ট হয়ে গিয়েছে। এমনও মেসেজ আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিশ্লেষকরা বলছেন যে পেন্টাগন ইতিমধ্যে সিআইএর মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে একমাত্র এখন পারমাণবিক আক্রমণের মাধ্যমে ইরানকে পর্যুদস্ত করা সম্ভব। না হলে তারা এই ইরানকে তাদের যে অ্যাডামেন্ট যে তারা পরাজয় মেনে নিবে না, সেটা তারা সম্ভব না। সেটা হয়তো বা তারা একক সিদ্ধান্তে করতে চাচ্ছে না, যেটা হয়তো জাতিসংঘের মাধ্যমে বা আন্তর্জাতিক ভাবে করতে চাচ্ছে। এটা বুঝেই জাতিসংঘের কর্মকর্তা পদত্যাগ করেছেন। এই ধরনের আশঙ্কা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কাজে এটা একটা বড় মেসেজ, তার পদত্যাগটা। জি। স্যার, হরমুজ প্রণালী বন্ধ রেখেই যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, আপনার কি মনে হয় যে একে যুক্তরাষ্ট্রের এক ধরনের পরাজয় স্বীকার বলবেন কিনা আপনি? ইতিমধ্যে আন্তর্জাতিক যত বিশ্লেষক আছেন তারা কিন্তু এটা বলেছেন যে এটা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় হয়ে গিয়েছে। এখন পরাজয় বলতে যদি আপনারা এইভাবে বুঝতে চান যে 1971 সনে পাকিস্তানি বাহিনী যেরকম 93,000 সৈন্য সহ সরাসরি একটা ফিল্ডে সারেন্ডার করেছে, সেই ধরনের পরাজয় হবে, এখানে ঘটনাটা সেই ধরনের হবে না। এইখানে হচ্ছে কৌশলগত তাদের পরাজয় ঘটেছে। তারা বিনা উস্কানিতে তারা তাদের নিজেদের সিদ্ধান্তে ইরানে আক্রমণ করেছে এবং তারা যেটা ধারণা দিয়েছিল বিশ্ববাসীকে যে কয়েক সপ্তাহের মধ্যে তারা যুদ্ধটা শেষ করতে পারবে, কিন্তু আমরা এটা দেখেছি যে ইরানের রিজাইমটা কিন্তু এখন চেঞ্জ হয় নাই, বরং ইতিমধ্যেই ইরানের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এবং ইরানের যে টপ লিডারশিপ তারা চলে যাওয়ার পরেও কিন্তু ইরানের জনগণ এখানে আরো ঐক্যবদ্ধ হয়েছে এবং ইরানের যে সেনাবাহিনী তারা কিন্তু বিভিন্নভাবে আক্রমণ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র শুরুতে যেটা বলেছিল যে ইরানকে পরাজিত হতে হবে, এখন কিন্তু উল্টো তারা বলছে যে যুদ্ধবিরতিতে যেতে হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করতে গিয়ে এখন যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাচ্ছে, এটাই তো তাদের পরাজয় যে তারা লক্ষ্যে পৌঁছতে পারেনি। সুতরাং এটা টেকনিক্যালি তাদের পরাজয় ঘটেছে এবং এই পরাজয় থেকে তারা মুখ রক্ষা করার জন্য বেরিয়ে আসার চেষ্টা করছে। কখনো বলছে যে তারা নেগোসিয়েশন করছে, ইরান কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো নেগোসিয়েশনে যাবে না। সো আমরা বলবো যে এটা আসলে টেকনিক্যালি ইরানের জয় হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরাজয় ঘটেছে। এখন বাস্তব ফিল্ডে সেটা কি দাঁড়ায়, সেটা আমাদের এখন পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। কারণ হরমুজ প্রণালী যে ইরান বন্ধ করে দিবে বলেছিল, ইরান কিন্তু বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। সেই হরমুজ প্রণালী কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ওপেন করতে পারে নাই। এটাই তার জন্য পরাজয়। পাশাপাশি আপনারা দেখেন হুতিরা তাদেরকে যেভাবে হুমকি দিয়েছে যে তারা বাবেল মান্দ বন্ধ করে দিবে, সেটাও কিন্তু একটা বড় সমস্যা। এবং ইরান শুধুমাত্র যেটা বন্ধ করে দিয়েছে তা না, এখানে কিন্তু তার পূর্ণ নিয়ন্ত্রণটা প্রকাশ করেছে এবং ইরান যাকে যে সমস্ত দেশকে মনে করছে এখান দিয়ে চলাচল করতে পারবে তাদেরকে চলাচল করতে দিচ্ছে এবং তাদের কাছ থেকে কিন্তু এক ধরনের তারা ট্যাক্স আদায় করছে। এই যে তাহলে কি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের এখানে নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বিশ্ববাসী এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ দিচ্ছে
যে আন্তর্জাতিক এই যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকট আপনি দেখেন ইতালি কিন্তু ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি সেখান থেকে সৈন্য উইথড্র করেছে। এবার ন্যাটো কিন্তু বলে দিয়েছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার, এখানে আমরা থাকবো না। এই সার্বিক বিশ্ব পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, সেই পলিসিটা এখানে ব্যর্থ হয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু তার নিজের দেশে চাপে পড়ে গিয়েছেন। এমনকি রিপাবলিকানরা পর্যন্ত এই যে পারমাণবিক বোমা আহ, নিক্ষেপ করবার যে একটা আশঙ্কা, এই আশঙ্কাটা থেকে কিন্তু তার নিজ দলের রিপাবলিকান যারা সদস্য তারাও কিন্তু প্রটেস্ট করেছেন, আইন প্রণয়নের তারা এটা মানছেন না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে যারা আছেন এরা কিন্তু তাদের কৌশলগত অবস্থান থেকে এখন সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। এটা আমরা বিভিন্ন বিশ্লেষকের বিশ্লেষণ থেকে এবং আমরাও দেখতে পাচ্ছি। জি, কিছু বিশ্লেষক আবার এটাও বলছেন যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের লক্ষ্য হতে পারে ইরানের খার্ক দ্বীপ দখল এবং পারমাণবিক স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নেওয়া। আপনার কি মনে হয় এটা সম্ভব কিনা, বিশেষ করে দ্বীপ দখল করা সম্ভব হবে কিনা? স্যার, কি আমাকে হ্যাঁ, শুনতে এটা পাচ্ছেন? সর্বশেষ চেষ্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই স্থল অভিযান করবে, কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে যে এখন যুদ্ধের যে গতি প্রকৃতি এবং বর্তমান যে বাস্তবতা, তাতে মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র এইখানে তার স্থল সৈন্য নামিয়ে খুব একটা সুবিধা করতে পারবে। এটা তারা হয়তো বা করার চেষ্টা করবে। সেই চেষ্টাটার হয়তো প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়েছে এবং সেই ধরনের বিশ্লেষণ আছে। কিন্তু স্থল সৈন্য এখানে ইরানের ক্ষেত্রে খুব একটা সুবিধা হবে না, কারণ হলো যে ইরানের তো এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না যে তাদের সেনাবাহিনীটা কোথায়, তারা যুদ্ধটা করবে কার সাথে। ইরানের সেনাবাহিনী এখন একটা মানে যেটাকে ইরানের, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষণ যেটাকে বলছেন যে ইরানের সেনাবাহিনী এখন ঘোষ্ট সেনাবাহিনীতে পরিণত হয়েছে, অর্থাৎ তারা ভূতের মতো, তাদেরকে বাস্তবে ট্রেস করা যাচ্ছে না, কিন্তু ঠিক মতো তারা তাদের লড়াইটা চালিয়ে যাচ্ছে। তো এইখানে তারা যদি খার্ক দ্বীপ দখল করতে চায়, এবং খার্ক দ্বীপ দখলের সাথে কিন্তু চায়নার স্বার্থ জড়িত আছে, রাশিয়ার স্বার্থ জড়িত আছে, কাজে এই জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য স্থল সৈন্য নামানোর খুব একটা সুবিধা হবে না। আপনারা লক্ষ্য করেছেন যে ইউক্রেনে রাশিয়া আক্রমণ ইনসার্জেন্সির পর ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে যে কৌশলটা নিয়েছিল, ইরানে কিন্তু রাশিয়া এবং চীন এবং অন্য শক্তিগুলো কিন্তু একই কৌশল নিয়েছে। অর্থাৎ ইরানকে তারা কিন্তু লজিস্টিক এবং অন্য সাপোর্ট দিয়ে এখানে টিকিয়ে রেখেছে। সুতরাং খার্ক দ্বীপে এই যেভাবে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে সৈন্য নামিয়ে সেটা দখল করে নিবেন, আমার মনে হয় না, সেটা আরো আত্মঘাতী হবে। এবং এটা যদি তারা করতে চান, সেখানে হয়তো বা ভিয়েতনাম যুদ্ধের একটা পুনরাবৃত্তি তারা হয়তো দেখতে পাবেন, এরকমই বিশ্লেষকরা মনে করছেন। এবং সেটা কিন্তু ইতিমধ্যে অনেক বিশ্লেষক বলছেনও যে এটা মার্কিন যে সেনা রয়েছে তাদের জন্য আত্মঘাতী হতে পারে। ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে সেই সময়সূচি সম্পর্কে জানাতে পারছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মানে এই কি যে চলমান যে কূটনৈতিক পদক্ষেপ বা নানা পদক্ষেপ সেগুলির প্রতি তার যে অনিচ্ছা সেটি প্রকাশ করে কিনা? অবশ্যই আপনি দেখেন বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই আমরা একটা রিপোর্ট থেকে জেনেছি যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধৈর্য ধরতে বলেছেন। অর্থাৎ এই যে ধৈর্য ধরতে বলা, এর অর্থই হচ্ছে যে ইসরায়েল তো চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে থাকুক এবং তারা ইরানকে ধ্বংসপ্রাপ্ত করে দেয়। এবং আপনি দেখেন যে ইসরায়েলে কিন্তু গোয়েন্দা বাহিনী খুবই শক্তিশালী, এবং তার কারণে কিন্তু ইরানের টপ লিডারশিপকে তারা হত্যা করতে সক্ষম হচ্ছে। এখন নেতানিয়াহুর যেটা টার্গেট, যে তারা যতটুকু সম্ভব ইরানকে পরাজিত করতে যদি নাও পারে, অন্তত ইরানের যে কমান্ড স্ট্রাকচার, এইটাকে একেবারে তৃণমূল পর্যন্ত তারা একটু ধ্বংস করে দিতে চাচ্ছে। কিন্তু সেটা করতে যে সময়টা লাগবে, যেটা ঘটেছে দেশে দেশে আপনার জ্বালানি সংকটের জন্য হাহাকার হয়ে গিয়েছে এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটছে, বিশ্বব্যাপী তো একটা প্রবল মার্কিন এবং ইসরায়েল বিরোধী জনমত ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। তো নেতানিয়াহু যেহেতু তার সামনে একটা মামলা আছে এবং তার এখানে ফাঁসি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে তার ব্যক্তিগত কারণে এখানে হয়তো বা রাজনীতিটা করে যুদ্ধটাকে প্রলম্বিত করতে চেষ্টা করছে। এই জন্যই হয়তো তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে আপনি ধৈর্য ধরুন, কাজ হবে। এবং নেতানিয়াহুর টার্গেট হলো ইরানের যতটুকু ধ্বংস করা যায়, প্লাস তার কমান্ড স্ট্রাকচারটাকে একেবারে ধ্বংস করে দেওয়া। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তো এখানে লক্ষ্য আবার অন্যরকম। সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে নেতানিয়াহু যুদ্ধটাকে প্রলম্বিত করতে চাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটাকে দ্রুত শেষ করতে চাচ্ছেন, ইরানও সম্ভবত যুদ্ধটাকে দ্রুত করতে চাচ্ছে, এবং রাশিয়া এবং চায়নাও
যুদ্ধটাকে প্রলম্বিত করতে চাচ্ছে, কারণ যুদ্ধ যত প্রলম্বিত হবে তখন রাশিয়া শক্তিশালী হবে, চায়না শক্তিশালী হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানে কস্ট ইফেক্টিভ ক্যালকুলেশন আপনি যদি করেন, ইরানের যুদ্ধে যে খরচ তার এগেইনস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের খরচ, এই কস্ট ইফেক্টিভ ক্যালকুলেশনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই অনেক ধাপ পিছিয়ে গিয়েছে। এবং এখানে সেই ক্ষতিটা ইসরায়েলেরও হবে। ইতিমধ্যেই তারা, আপনারা দেখেছেন, তাদের পার্লামেন্টে বাজেট পাস করেছে, তাদের বাজেটে প্রায় $10 বিলিয়ন তারা বরাদ্দ করেছে। অর্থাৎ যেটা আমাদের থিওরিতে স্যার, বলে যে আপনি একটা বলছিলেন যে যুদ্ধ ইরানের পক্ষে যে আসলে কারা যুদ্ধ করছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ তারা সামনে আসছে না, সেনাবাহিনীও তাদের বাহিনী আসলে কোথায় সেটাও ট্রেস করা যাচ্ছে না। বিশ্লেষকরা যেটি বলছেন যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি মার্কিন যে স্থল অভিযান রয়েছে তার জন্য বড় বাধা হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত স্থল অভিযানের সেটিকে প্রভাবিত করবে বলে মনে করেন? হ্যাঁ, প্রভাবিত অবশ্যই করবে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বিভিন্ন রিপোর্ট থেকে আমরা জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যে অফিসাররা তারাও কিন্তু এক ধরনের বিদ্রোহমূলক অবস্থায় আছেন, এবং তারা কিন্তু এই স্থল যুদ্ধে যেতে চাচ্ছেন না। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু কর্মকর্তা, মানে সামরিক কর্মকর্তা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য দরখাস্ত করেছেন। অর্থাৎ এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ইতিমধ্যেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। এখন রাষ্ট্রীয় চাপে এবং কমান্ডার স্ট্রাকচারের কারণে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা এই অংশ নিতে চাচ্ছে, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন রিপোর্টে দেখতে পাচ্ছি এই যে দীর্ঘদিনের যুদ্ধ চালিয়ে যাওয়াটা জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।